সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, আমিও ভালো আছি। কেমন চলছে তোমাদের পড়াশোনা? আশা করি ভালো চলছে, তাই না? যেহেতু ক্লাস 9-এ উঠে গেছো, এখন কিন্তু পড়ার চাপ আস্তে আস্তে আরও বাড়ছে। কষ্ট হলেও নিয়মিত পড়াশোনা করবে, দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে। ভবিষ্যতে তোমরা অনেক 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 ভালো কোনো পর্যায়ে চলে যেতে পারবে, তাই তো? আচ্ছা, যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা, এখন পড়ার প্রসঙ্গে আসি। গত ক্লাসে আমি 3.4 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, তাই তো? আশা করি তোমরা সেই অঙ্কগুলো প্র্যাকটিস করেছো এবং পেরেছো। আজকে আমি নতুন অধ্যায় যাব, সেটা হচ্ছে অধ্যায় 2, সেট ও ফাংশন। আচ্ছা, সেট ও ফাংশন আজকে আমি পড়াবো, কিন্তু তার আগে একটা কথা বলে নেই। তৃতীয় অধ্যায়ে আর একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে 3.5। সেই চ্যাপ্টারটা আমি পরে করিয়ে দিব। এখন আমি নতুন একটা অধ্যায় যাচ্ছি। কি বললাম? সেটা হচ্ছে সেট ও ফাংশন, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, তাই তো? শিক্ষার্থী বন্ধুরা, সেট সম্পর্কে তোমাদের ধারণা আছে, কারণ ক্লাস 8-এ তোমরা এটা পড়ে আসছো। আশা করি তোমরা এটা সম্পর্কে ধারণা তোমাদের আছে। এছাড়া বাস্তব জগতে আমরা সবসময় কিন্তু দেখো, বিভিন্ন সময় আমরা সেট শব্দটা ব্যবহার করে থাকি, তাই না? কীরকম ব্যবহার করি? ধরো মার্কেটে যাই, মার্কেটে গেলে কি হয়, আমরা কিছু গ্লাস যখন কিনি, সেটাকে কি আমরা কিছু গ্লাস বলি? না, কি বলি? এক সেট গ্লাস। বা 6টা কাপ কিনলে বলি যে এক সেট কাপ সেট, তাই তো? এক সেট কাপ কিনেছি, এই ধরনের। বা বাসায় ড্রয়িং রুম নিশ্চয়ই তোমাদের আছে, ড্রয়িং রুমে দেখবে যে সোফা থাকে, তখন আমরা কি বলি? এটা সোফা সেট, তাই তো? তো সেট শব্দটা আসলে আমরা বিভিন্ন সময় প্রয়োজনে ব্যবহার করে থাকি। তো সেট আমাদের অতি পরিচিত একটা শব্দ। তো সেট বিষয়টা আমাদের গণিত জগতেও বহুল ব্যবহৃত হয়ে থাকে। সেটের সম্পর্কে প্রথম ধারণা দেন গণিতবিদ জর্জ ক্যান্টর। সেটা তার জন্ম 1845 সনে এবং মৃত্যু 1918 সনে। তিনি প্রথম আমাদের অসীম সেট সম্পর্কে ধারণা দেন, এবং ধারণা দিয়ে এই গণিত জগতে কি হয়, একটা বিশাল আলোড়ন সৃষ্টি হয়। এবং তার নাম অনুসারে আসলে তার এই ধারণা থেকে, আসলে সেটের ধারণা থেকে সেট তথ্যটা আবিষ্কার হয়। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসে সেট কি সেটা জানবো। সেটের বিভিন্ন রকম সেট সম্পর্কে ধারণা নিব। এছাড়াও সেটকে কি কি পদ্ধতিতে প্রকাশ করা যায় সেগুলো আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, বলো তো সেট কি? বলতে পারবে? সেট হচ্ছে, উদাহরণ দিয়েই তোমাদের বুঝাই। ধরো তুমি বছরের শুরুতে ক্লাস 9-এ যখন ভর্তি হয়েছো, তোমাকে কতগুলো বই দিয়েছে, তাই না? ক্লাস 9-এর কতগুলো বই দিয়েছে। তো প্রত্যেকটা বইয়ের উপরে কিন্তু লেখা থাকে নবম দশম শ্রেণীর বই, তাই না? কোনোটা গণিত বই, কোনোটা ইংলিশ বই, কোনোটা বাংলা বই, এরকম প্রায় 12-13টা বই দেওয়া হয়েছে তোমাদের, তাই তো? তো এই বইগুলোকে যখন একসাথে দেওয়া হয়েছে, তখন তোমাদের কি বলা হয়েছে যে এটা শুধু 9-এর বই? না, কি বলা হয়েছে? এই একসাথে এই বইগুলোকে বলা হচ্ছে, কি বলা হয়? নবম শ্রেণীর এক সেট বই তোমাকে দেওয়া হলো। তার মানে এক সেট বই বলতে বোঝায় যে ক্লাস 9-এর যতগুলো বিষয় আছে সবগুলো বইকে যখন একসাথে তোমাকে সংগ্রহ করে দেওয়া হয়েছে, একসাথে এই বইগুলোকে বলা হয় এক সেট বই বা এক সেট নবম শ্রেণীর বই। ঠিক আছে? তার মানে এখান থেকে আসলে আমরা কি বুঝি শিক্ষার্থী বন্ধুরা? এক সেট নবম শ্রেণীর বইয়ের মধ্যে অবশ্যই নবম শ্রেণীর বই ছাড়া অন্য কোনো ক্লাসের বই ঢুকবে না, তাই তো? ক্লাস 8-এর বইও ঢুকবে না, 7, 6 বা কোনো বই ঢুকবে না।
তার মানে এক সেট বই বলতে বুঝবো যে নিশ্চয় ওই বইগুলোর মধ্যে নির্দিষ্ট কোনো কি থাকবে, শর্ত থাকবে, নিয়ম থাকবে। তার মানে আমরা কি বুঝলাম যে বই এক সেট হতে হলে, যে কোনো একটা সেট হতে গেলে নির্দিষ্ট কোনো কি থাকবে, নিয়ম বা সুসংজ্ঞায়িত কতগুলো নিয়ম থাকবে। ঠিক আছে, তার মানে আরও বলা যায় যে উদাহরণ দিই, ধরো এক সেট কাপ, যখন কোনো মার্কেট থেকে তুমি এক সেট কাপ কিনো, দেখবা প্রত্যেকটা কাপের ডিজাইন কিন্তু একরকম থাকে। এরকম না যে একটা কাপ ছোট অথবা একটা কাপ বড়, তাই না? কাপগুলো কেমন হয়, সব এক ডিজাইনের হয়। তার মানে কি, এটা একটা নির্দিষ্ট একটা নিয়ম মানবে। ইচ্ছা মতো এলোমেলো একটা হলুদ রং, একটা সবুজ রং, একটা নীল, একটা লাল, একটা কাপ বড়, একটা কাপ ছোট, এরকম বিভিন্ন শেপের কাপ একসাথে জড়ো করলেই কি সেটা সেট হয় না। তার মানে এটা দিয়ে বোঝায় যে যেই বস্তুটাই নিব, ওই বস্তুগুলোর মধ্যে, সেটা কাপ হতে পারে, সেটা এক সেট সোফা হতে পারে। দেখো ড্রয়িং রুমে যে সোফা রাখা হয়, বসা, তোমরা যেই সোফায় বসো দেখবা যে সবগুলো সোফা কিন্তু একই কাপড় দিয়ে তৈরি, আর ডিজাইনও কিন্তু একরকম, তাই তো? তার মানে এই এই ধরনের সোফাগুলোকে যখন এক পাশে রাখা হয় তখন বলা হয় এক সেট সোফা। হুম, তার মানে এখান থেকে আমরা কি সংজ্ঞায়িত দিতে পারি যে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহকে আসলে কি বলে, সেট বলে। বাস্তব বা চিন্তা জগৎ, বাস্তব বলতে আসলে কি বুঝি, এই যে আমরা দৈনন্দিন জীবনে যে সকল বস্তু নিয়ে কাজ করি, যেমন সোফা, এটা আমরা বাস্তব জগতে পাই। তারপর হচ্ছে কাপ বলো বা কোনো সংখ্যা বলো, এগুলো আমরা বাস্তব জগতে পাই। কিন্তু চিন্তা জগৎ বলতে যেমন যেগুলোকে আসলে বাস্তব জগতে আমরা ধরতে পারি না, চিন্তা করতে পারি। হ্যাঁ, শুধু চিন্তা করতে পারি, ধারণা করতে পারি। যেমন সংখ্যা, বিভিন্ন সংখ্যা নিয়ে তো আসলে আমরা চিন্তা করতে পারি, কিন্তু বাস্তব জগতে এই সংখ্যাগুলো নিয়ে আমরা আবার কাজও করি। তো এগুলো কি চিন্তা জগতের বস্তু। তো বাস্তব বা চিন্তা জগতের এই বস্তুগুলো, এমন সব বস্তু নিব যে যেগুলো কি থাকবে, নির্দিষ্ট কোনো সংজ্ঞায়িত মানে যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারি, এমন সব কোনো বস্তু নিব না যেগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, বা আমাদের চিন্তা বা বাস্তব জগতে এগুলো নিয়ে কোনো কাজ হয় না। এটা হতে হবে সুসংজ্ঞায়িত এবং নির্দিষ্ট নিয়ম, তাই তো? তার মানে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহকে আমরা কি বলবো, সেট, তাই তো? দেখো বইয়ের পেজ নাম্বার 21 পেজ নাম্বারের লাস্টের দিকে দেখো কি সুন্দর করে লেখা আছে, বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আচ্ছা, এখন সেট কি সেটা আমরা জানলাম। সেটকে আমরা কি গণিতে যখন সেট প্রকাশ করব, সেট প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হয়, বিভিন্ন অক্ষর ব্যবহার করতে হয়, তাই না? যেমন ধরো আমরা এই আমরা যখন একটা ঘরে থাকি, ঘরের মধ্যে ধরো তোমার বাসায় কে কে আছে, নিশ্চয়ই তোমার মা, বাবা, ভাই, বোন, তোমার দাদা, দাদি, তারা থাকে। তো নিশ্চয়ই তোমার বাসাটা কি হবে, বড়। ঠিক সেটকে প্রকাশ করতে গেলে একটা বড় কি কি লাগবে, অক্ষর লাগবে। ঠিক যেমন তোমরা বাসায় থাকো, ওই বাসাটাও নিশ্চয়ই একটু বড়, বড় না হলে তোমরা সেই বাসায় থাকতে পারো না। আর বাসার ভেতরে তোমরা যারা থাকো তারা নিশ্চয়ই কি ওই বাসার এক একজন সদস্য। ঠিক সেটেরও প্রকাশের জন্য আমাদের কি লাগবে, বড় কিছু একটা লাগবে। ওই বড় কিছু বলতে আসলে আমরা বুঝবো বড় হাতের ইংরেজি অক্ষর। অর্থাৎ সেট প্রকাশ করার জন্য সেট প্রকাশ করা হয় ইংরেজি
বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে যেমন কি বলতো, যেমন এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি ই এফ, এরকম যে কোনো বড় হাতের অক্ষর দিয়ে আমরা সেটকে প্রকাশ করি। আর সেটের উপাদানগুলোকে প্রকাশ করি কি দিয়ে? হয় সেটের উপাদানগুলোকে প্রকাশ করি কি দিয়ে? প্রকাশ করি যে কোনো সংখ্যা বা ইংরেজি ছোট হাতের অক্ষর দিয়ে, ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দিয়ে। যেমন উদাহরণ দেই, ধরো গণিতে আমি যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার সেট, তাহলে আমরা কিভাবে লিখব? 1 থেকে 10 পর্যন্ত একটা সংখ্যাগুলোর সেট। তাহলে সেট প্রকাশ করতে হয় কি? বড় হাতের অক্ষর। তাহলে বড় হাতের অক্ষর কি? ধরো তুমি এ ধরতে পারো, সেট প্রকাশ করলাম বড় হাতের এ, এবং কি বলছে 1 থেকে 10 পর্যন্ত। তাহলে নিশ্চয়ই ওই সেটের উপাদানগুলো কি কি হবে? 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা, ঠিক আছে? তাহলে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তাহলে সেট প্রকাশ করলাম কি? এই যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে। এখন এই যে 1 2 3 4 প্রত্যেকটা কি হবে? এই এ সেটের উপাদান। কি বলে? এইসব সংখ্যাগুলোকে কি বলবো? এ সেটের এক একটা উপাদান বা সদস্য। হ্যাঁ, এখন এই প্রত্যেকটা উপাদানকে আলাদাভাবে বোঝানোর জন্য আমরা প্রত্যেকটা সংখ্যার পর এক একটা কমা ব্যবহার করব। যদি কমা ব্যবহার না করো তাহলে কিন্তু বোঝা যাবে না যে আসলে উপাদানগুলো কি কি। কমা ব্যবহার করাতে তাহলে বোঝা যায় যে এই সদস্য সংখ্যা কয়টা আছে। ক্লিয়ার? এবং দেখো, ঘরে যখন আমরা বাসায় সদস্যরা থাকি, নিশ্চয়ই আমাদেরকে আবদ্ধ করে রাখে কে? ঘরের 4 দেয়াল। ঠিক সেটেরও এই উপাদানগুলোকে আবদ্ধ করে রাখার জন্য নিশ্চয়ই একটা কিছু দরকার হয়। এই 4 দেয়ালের মতো কিছু একটা দরকার হয়। সেই দরকারটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। কি? সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? ঠিক একইভাবে ধরো আর একটা সেট, বি সেট, এর উপাদান ধরো আমি যদি এ বি সি ডি হয়, তাহলে আমরা কিভাবে লিখব? প্রত্যেকটা উপাদানকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব, ইংরেজি ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব এবং কমা ব্যবহার করব, এবং সর্বশেষে অবশ্যই উপাদানগুলোকে একসাথে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ব্যবহার করলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো সেট কিভাবে প্রকাশ হয়? আচ্ছা, এখন দেখো,
আমরা তো মুখে এতক্ষণ বললাম যে এ বি সি ডি বি সেটের কি উপাদান, তাই তো? এখন আমি গণিতে কিভাবে লিখব, প্রকাশ করব কিভাবে? যদি এরকম বলা হয় যে এ বি সেটের একটা উপাদান, এ বি সেটের একটা উপাদান, তাহলে এ এই উপাদানকে আগে লিখতে হয়, আর বি সেটের একটা উপাদান, ঠিক আছে? এইটা বলতে, উপাদান বলতে বোঝায় এরকম একটা চিহ্ন, ইয়ের মতো বাঁকানো একটা চিহ্ন বি, তা এইটা দিয়ে বোঝায় এ বিলংস টু বি, অর্থাৎ এ বি সেটের একটা উপাদান। তাহলে উপাদানটা আগে লিখতে হয় আর সেটটাকে পরে লিখতে হয়। আর এ বি সেটের একটা উপাদান, একটা উপাদান, এটা বুঝাইতে এই চিহ্নটা ব্যবহার করা হয়। এটাকে বলা হয় এ বিলংস টু বি, অর্থাৎ বিলংস টু মানে কারো অধীনে থাকা। যেমন এ উপাদানটা কি বি সেটের মধ্যে আছে, তাহলে এই বিলংস টু চিহ্নটা ব্যবহার করতে হবে। এখন ধরো এই বি সেটের মধ্যে তো ওয়ান একটা যদি সদস্য হয়, এখানে কি ওয়ান কোনো সদস্য না, তাহলে আমরা ওয়ান কি বি সেট একটা সদস্য না, কারণ এখানে ওয়ান কোনো সদস্য না, তাহলে ওয়ান বি সেটের সদস্য নয়। তাহলে এইটা কিভাবে বোঝাবো? এই ইয়ের মতো বিলংস টু এই চিহ্নটা দিয়ে এখানে উপর থেকে কেটে দিব, তাহলে এটা দিয়ে বোঝায় ওয়ান ডাজ নট বিলংস টু বি। ঠিক আছে? এটা আমরা কিভাবে উচ্চারণ করব? উচ্চারণটা লিখব কিভাবে? এ, এইটার উচ্চারণ করে কি এ বিলংস টু বি, আর এইটা ইয়ের মতো লিখে উপরে কেটে দিয়ে বোঝায় যে ওয়ান বি সেটের উপাদান নয়। ঠিক আছে? বা ইংলিশে লিখে ওয়ান ডাজেন্ট বিলং টু বি, অর্থাৎ এটা দিয়ে বোঝায় ইংলিশে এ বিলংস টু বি, অর্থাৎ এ বি সেটের একটা উপাদান, আর ওয়ান ডাজেন্ট বিলং টু বি, এটা দিয়ে বোঝায় ওয়ান বি সেটের উপাদান নয়। ঠিক আছে? এই চিহ্ন দিয়ে বোঝায় উপাদান, উপাদান আছে, আর এটা দিয়ে বোঝায় উপাদান নয়। ক্লিয়ার? আচ্ছা, এইবার শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখব সেট প্রকাশের পদ্ধতি। আমরা ক্লাস 8-এও শিখে আসছি সেট প্রকাশের পদ্ধতি কি কি। আসলে সেট প্রকাশ করা যায় দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা কি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তাই আমি মুছে দিচ্ছি। সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশ করা যায় কয় পদ্ধতিতে? দুই পদ্ধতিতে। এক, প্রথম পদ্ধতি কি? তালিকা পদ্ধতি। প্রথম পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি, ইংলিশে বলে রোস্টার মেথড বা টেবুলার মেথড।
আছে। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। পদ্ধতি ইংলিশে বলছে সেট বিল্ডার মেথড। আচ্ছা, এখন 1 নম্বর তালিকা পদ্ধতি কি? আসলে তালিকা পদ্ধতিতে কিভাবে সেট প্রকাশ করা হয় সেটা আমরা শিখব। আসলে তালিকা পদ্ধতিতে সেট যখন আমরা প্রকাশ করি সেখানে সেটের উপাদানগুলো কেমন থাকবে? সুনির্দিষ্ট থাকবে। অর্থাৎ তুমি সেটটা দেখেই বুঝতে পারবা এই সেটের উপাদানগুলো কিরকম। ঠিক আছে? তাহলে যেমন একটা উদাহরণ দেখায়, আগে লিখি তালিকা পদ্ধতিতে সেট প্রকাশ। যেমন এ একটা সেট যার উপাদান মনে করো এ কমা বি কমা সি। এখানে দেখো এই পদ্ধতিতে উপাদানগুলো সরাসরি উল্লেখ থাকবে এবং এই দেখেই তুমি বুঝতে পারবে যে এ সেটের উপাদানগুলো কি কি। বলো তো উপাদানগুলো কি কি? একটা এ সেট, একটা বি সেট, একটা সি সেট। সরি, ভুল বলছি। যে এ সেটের উপাদানগুলো কি কি? একটা এ, একটা বি, একটা সি। যদি এরকম সরাসরি উপাদান উল্লেখ থাকে তাহলে এই ধরনের সেটকে আমরা বলবো তালিকা পদ্ধতিতে সেট। ঠিক আছে? অর্থাৎ তালিকা পদ্ধতিতে সেটে উপাদানগুলো কেমন থাকবে? সরাসরি উল্লেখ থাকবে এবং দেখে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এই সেটের উপাদানগুলো কি কি। আচ্ছা, আরেকটা যেমন ধরো তোমার যদি বলি যে তোমার 3টা ভাই আছে, 3টা ভাইয়ের নাম দিয়ে একটা সেট তৈরি করো। যেমন তোমার সাপোজ একটা ভাইয়ের নাম রহিম, আর একটা ভাইয়ের নাম মনে করো করিম, আর আরেকটা ভাইয়ের নাম মনে করো জামিল। তো আমি কি বললাম? 3টা ভাইয়ের নাম দিয়ে একটা সেট তৈরি করো। তাহলে 3টা ভাইয়ের নাম পাশাপাশি লিখে কমা ব্যবহার করো এবং সেকেন্ড ব্রেকেট ব্যবহার করো ইকুয়াল। এই যে এই পদ্ধতি, এই যে আমি এই পদ্ধতিতে সেট লিখলাম, এই পদ্ধতিটার নামই হচ্ছে কি? তালিকা পদ্ধতি। এবার 2 নাম্বার, এটাকে কি বলবো? সেট গঠন পদ্ধতি। আচ্ছা, সেট গঠন পদ্ধতিতে সেট কিভাবে প্রকাশ করা হয়? আচ্ছা, সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদান সরাসরি উল্লেখ থাকবে না। যেমন তালিকা পদ্ধতিতে উপাদানগুলি সরাসরি উল্লেখ থাকে, সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো কি থাকবে? সরাসরি উল্লেখ থাকবে না। তবে উপাদানগুলো নির্ণয় করার জন্য, মানে উপাদানগুলো বের করার জন্য কতগুলো সুনির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য থাকবে, যেটা দেখে তুমি বুঝবা যে হ্যাঁ যে এই সেটের উপাদানগুলো কি কি হতে পারে। অর্থাৎ উপাদানগুলো সরাসরি উল্লেখ থাকবে না। যেমন একটা লিখি, এ একটা সেট, মনে করো যে কোনো একটা উপাদানগুলো সরাসরি উল্লেখ নাই। এই উপাদানগুলোকে আমরা একটা চলক দিয়ে প্রকাশ করতে পারি। সেই চলকটা মনে করো এক্স। এক্স এমন হবে, এক্স পূর্ণ সংখ্যা। এখানে যেমন দেখো উপাদান কিন্তু বলা নাই,
বলা হচ্ছে যে যে কোনো উপাদান এক্স, মানে এটা কল্পনা করা হচ্ছে। অ্যান্ড এক্স বলতে যে কোনো একটা, এক্স তো আসলে একটা চলক, এবং এই চলকের মান তো বিভিন্ন কিছু হইতে পারে। দেখো এখানে বলছে যে এক্স হবে তোমার একটা কতগুলো উপাদান, কিন্তু উপাদানগুলো কি কি সেটা বলা নাই। এমন যে সাজ দ্যাট, মানে এমন যে এক্স হবে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এক্স এর মান সেগুলো হবে, অর্থাৎ উপাদানগুলো সেগুলোই হবে যেগুলো হলো কি পূর্ণ সংখ্যা। দেখো এখানে কিন্তু সরাসরি পূর্ণ সংখ্যাগুলো কি কি সেটা কিন্তু বলা নাই। তাহলে পূর্ণ সংখ্যা বলতে আসলে কাকে বুঝি? যে সকল সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ না, তাই তো? কিরকম? যেমন 1 হইতে পারে, তারপর কি হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, আরও তো আছে, তাই না? আচ্ছা, এবং এটা তো ধনাত্মক সংখ্যা, যেমন 0 হতে পারে, 0 কিন্তু কি একটা পূর্ণ সংখ্যা, এটা ধনাত্মক সংখ্যা, এটা 0। আচ্ছা, তার আগে কি হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, যেমন -1, -2, -3। এই পাশে তো আরো অনেক ঋণাত্মক সংখ্যা আছে। তার মানে কি, দেখো আমি এই সেটের ধর্ম থেকে আমি বুঝলাম যে আমার পূর্ণ সংখ্যা আসলে কি কি। এই যে সেটের ধর্ম থেকে, এই যে সেটের উপাদানের এই ধর্ম বা বৈশিষ্ট্য থেকে আমি যে উপাদানগুলো নির্ণয় করলাম, এই যে এই নতুন একটা সেট তৈরি করলাম, এই সেটটা হলো কি তালিকা পদ্ধতি। আর এই যে এখানে কোনো সেট উপাদান উল্লেখ নাই, এই শুধু বৈশিষ্ট্য থাকে, এই ধরনের পদ্ধতিকে বলা হয় সেট গঠন পদ্ধতি। আর এই যে সেট গঠন পদ্ধতি থেকে আমি এই বৈশিষ্ট্য অনুসারে, এই দেখো নতুন একটা সেট তৈরি করলাম। তাহলে এখানে উপাদানগুলো দেখেই তুমি বুঝতে পারছো যে আসলে পূর্ণ সংখ্যাগুলো কি কি। তাহলে এই ধরনের এই নিচের সেটটাকে বলবো কি সেট, তালিকা পদ্ধতি অনুসারে সেট। আর এখানে দেখো উপাদানগুলো উল্লেখ নাই, তাহলে এ সেটকে আমি কি বলবো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশিত একটা সেট। ঠিক আছে? যেমন আমি আরো দেখাই, যেমন মনে করো বি একটা সেট, এর উপাদানগুলোকে আমরা ওয়াই চলক দিয়ে প্রকাশ করলাম, এবং ওয়াই কি হবে, ওয়াই ওয়াই একটি বিজোড় সংখ্যা, এবং y is less than 50। অর্থাৎ দেখো একটা সেট লিখলাম, এখানে কিন্তু আমি বলে দেই নাই, এখানে বলছি যে বি সেটের একটা বি সেটের উপাদানগুলো এমন, দেখো এখানে আমি শুধু বৈশিষ্ট্য বা ধর্ম বলে দিয়েছি, এবং উপাদানগুলোকে আমি একটা চলক দিয়ে প্রকাশ করছি যে বি সেটের উপাদান মনে করো ওয়াই, কিন্তু ওয়াই হইতে হবে একটা বিজোড় সংখ্যা। মানে বলে দিলাম যে ওয়াই বি সেটের উপাদানগুলো হবে সেই সব যেগুলো হবে কি বিজোড় সংখ্যা, এবং অবশ্যই ওয়াই ইজ লেস দেন 15, অর্থাৎ ওয়াইয়ের সেই সব মানগুলো নিবা যেগুলো 15 চেয়ে কি, এটা কি চিহ্ন, ছোট চিহ্ন, 15 চেয়ে ছোট। অর্থাৎ বি সেটের উপাদানগুলো সেগুলোই হবে যেগুলো কি বিজোড় সংখ্যা, এবং বিজোড় সংখ্যা হলেও হবে না, সেগুলো কি হবে 15 চেয়ে ছোট। তাহলে বলো তো শিক্ষার্থী বন্ধুরা, বি সেটের উপাদানগুলো কি কি, 15 চেয়ে ছোট, বিজোড় সংখ্যাগুলো কি কি বলো আমার সাথে। এক, কি কি হয় দেখি, এক, তারপর কি হয় 3, তারপর 5, তারপর 7, 9, তারপর কি হয় 11, তারপর 13, তাই তো? তারপরে কি হয় 15, কিন্তু আমি 15 নিতে পারবো না, কারণ এখানে বলছে 15 ছোট।
15 ছোট কি 13, তাহলে আমাকে 13 পর্যন্ত নিতে হবে। তাহলে বি সেটের উপাদানগুলো দেখো, এই বৈশিষ্ট্য দেখে আমরা বের করে ফেললাম উপাদানগুলো কি কি 1 3 5 7 9 11 13। তাহলে এগুলোই কি বি সেটের উপাদান। তার মানে সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো সরাসরি উল্লেখ থাকবে না, কি থাকবে ওই উপাদানগুলোর কতগুলো বৈশিষ্ট্য থাকবে যেটা দেখে তুমি বের করে নিতে পারবে যে আসলে বি সেটের উপাদানগুলো কি কি। তো বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা যে সেট গঠন পদ্ধতি কি আর তালিকা পদ্ধতি কি। তালিকা পদ্ধতিতে আমি আবার বলছি উপাদানগুলো সরাসরি উল্লেখ থাকবে, আর সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো সরাসরি উল্লেখ থাকবে না, কিন্তু কি থাকবে এর কতগুলো বৈশিষ্ট্য থাকবে এবং ওই বৈশিষ্ট্য বা ধর্মের ভিত্তিতে তুমি উপাদানগুলো বের করে নিবে। ঠিক আছে, এটাই হলো তফাৎ। আর আরেকটা বলি, সেট গঠন পদ্ধতিকে কিন্তু রুল মেথডও বলা হয়। রুল মেথড যেহেতু এই পদ্ধতিতে কতগুলো শর্ত বা বৈশিষ্ট্য থাকে, এই জন্য সেট গঠন পদ্ধতিকে কি বলা হয়, রুল মেথডও বলা হয়। আমি বলে দিই, সেট গঠন পদ্ধতিও যা, রুল মেথডও তা। ঠিক আছে, সেট গঠন পদ্ধতিও যা, রুল মেথডও তা। তালিকা পদ্ধতিকে আবার রোস্টার মেথডও বলে, আবার টেবুলার মেথডও কিন্তু বলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে সেটকে কি কি পদ্ধতিতে প্রকাশ করা যায়। এখন আমরা শিখব বিভিন্ন ধরনের সেট। বিভিন্ন ধরনের সেট সম্পর্কে আমরা ধারণা নিব। আচ্ছা, সসীম সেট। বিভিন্ন ধরনের সেটের মধ্যে আছে সসীম সেট, আর আরো আছে অসীম সেট। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, সসীম সসীম সেট বলতে কি বোঝায়? সসীম সেট হচ্ছে যেই সেটের উপাদানগুলো নির্দিষ্ট থাকে। যেমন উদাহরণ দেই, ধরো এ একটা সেট, এর উপাদানগুলো মনে করো 1 2 3। তার মানে দেখো এখানে যদি তোমাকে বলা হয় যে এই সেটের উপাদানগুলো কি কি, তুমি অনায়াসে কিন্তু বলতে পারবা এই সেটের উপাদান হচ্ছে কি 1 2 3। তুমি গুণে বলতে পারবা যে হ্যাঁ এর উপাদান কয়টা, একটা দুইটা তিনটা। তার মানে যেই সেটের উপাদানগুলো গুণে নির্ধারণ করা যায় যে ওই সেটের উপাদান কয়টা আছে, তাহলে ওই ধরনের সেটকে কি বলা হয়, সসীম সেট। ঠিক আছে, যেমন তোমার যদি বলা হয় এক সেট কাপ, তাহলে এক সেট কাপের মধ্যে নিশ্চয়ই কয়টা কাপ থাকে, 6টা কাপ থাকে অথবা 12টা কাপ থাকে। তাহলে তুমি গুণে তো বলতে পারছো যে এক সেট কাপের মধ্যে কয়টা কাপ আছে। তাহলে এই ধরনের সেটকে এই এক সেট কাপ বা এক সেট সোফা, ঠিক আছে, বা এক সেট গ্লাস সেট, এক সেটের একটা গ্লাস সেট, এই তুমি এই ধরনের সেটে উপাদানগুলো কিন্তু তুমি গুনতে পারবা। তাহলে যদি গুণে তুমি নির্ধারণ করতে পারো, বলতে পারো যে হ্যাঁ এক সেট গ্লাসের মধ্যে 6টা গ্লাস আছে বা 12টা গ্লাস আছে, তুমি যদি মোট কয়টা গ্লাস আছে এটা নির্ধারণ করতে পারো, তাহলে এই সেটকে কি বলা হয়,
সসীম সেট। আর অসীম সেট হচ্ছে কি, যেই সেটের উপাদানগুলো তুমি গুণে শেষ করতে পারবা না। ঠিক আছে, যেমন ধরো একটা সেট লিখি, অসীম সেট যে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট, যেমন স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি, আমরা গুণার জন্য যেই সংখ্যাগুলি ব্যবহার করি, তাহলে আমরা গুণি কি দিয়ে, কোন কোন সংখ্যা দিয়ে? 1 2 3 4 5 6 7, এরপরও তো অনেক আছে, 8 9 10 11 12 13, এরকম হাজার হাজার সংখ্যা আছে আমরা গণনার জন্য ব্যবহার করি। তুমি লিখে কি শেষ করতে পারবা না, তাহলে এটা গুণে শেষ করা যায় না। তাহলে এই ধরনের সেটকে কি বলবো? অসীম সেট। কি বলবো? অসীম সেট। অর্থাৎ যেই সেটের উপাদানগুলো গুণে তুমি নির্ধারণ করতে পারবা না যে এই সেটে মোট কয়টা উপাদান আছে, এই ধরনের সেটকে বলা হচ্ছে অসীম সেট। ঠিক আছে, যেমন বাস্তব উদাহরণ দিয়ে, আমাদের আকাশে, রাতের আকাশে অসংখ্য হাজার হাজার নক্ষত্র আছে, তারা আছে, তাই না? তুমি গুণে শেষ করতে পারবা না যে আসলে মোট কয়টা তারা আছে। এই যদি এরকম বলা হয় তারার সেট বা নক্ষত্রের সেট তুমি গুণে শেষ করতে পারবা না, তাহলে এই ধরনের সেটকে কি বলবো? কি বলবো? অসীম সেট। অথবা তোমার মাথার চুল, যদি বলি তোমার মাথার চুলের সেট, তুমি কি চুল গুণে শেষ করতে পারবা না, তার মানে এই ধরনের সেটকে কি বলবো? অসীম সেট। অর্থাৎ যেই সেটের উপাদানগুলো গুণে নির্ধারণ করা যায় সেটা হচ্ছে সসীম, আর যেই সেটের উপাদানগুলো গুণে তুমি শেষ করতে পারবা না সেটা হচ্ছে অসীম সেট। ক্লিয়ার? আচ্ছা, এইবার হলো ফাঁকা সেট। ফাঁকা সেট। এবার আর একটা সেট সম্পর্কে ধারণা নিব, সেটা হচ্ছে কি, ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা মানে কি, যেমন ধরো তোমার ঘরটা শূন্য, এটা দিয়ে কি বোঝায়? অর্থাৎ তোমার বাসায় কেউ নেই। অনেক সময় বলি না যে আমার ঘরটা শূন্য হয়ে আছে, মানে আমার ঘরটা খালি হয়ে আছে। খালি হওয়া মানে কি, যে এই বাসায় কোনো মানুষ নেই, সদস্য নেই, তাই তো? তাহলে ওই একই জিনিসই বোঝায় ফাঁকা সেট দিয়ে। কি বোঝায়? যে সেটে কোনো উপাদান থাকে না বা কোনো সদস্য থাকে না, এই ধরনের সেটকে বলা হয় ফাঁকা সেট। যেমন ফাঁকা সেটকে প্রকাশ করে কি দিয়ে? দুইটা শুধু সেকেন্ড ব্রেকেট, দেখো ভেতরে কোনো উপাদান নেই, তাহলে এই ধরনের সেটকে কি বলবো? ফাঁকা সেট। অথবা ফাঁকা সেটকে আর একটা প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, এরকম শূন্য দিয়ে এই ডান পাশ দিয়ে কেটে দিবা, ডান দিক থেকে উপর থেকে নিচের দিকে কেটে দিবা। এখানে ফাঁকা সেটকে হয় এই প্রতীক দিয়ে প্রকাশ করবে, না হলে এই প্রতীক দিয়ে প্রকাশ করবে। এই প্রতীককে কি বলে? ওরি অথবা ফাই। কি বলে? ওরি অথবা ফাই। ঠিক আছে, বা ফাঁকা সেটের প্রতীক। অনেকে অঙ্ক করতে গিয়ে ভুলে কি করে জানো? ফাঁকা সেটের এই চিহ্ন, এই প্রতীকটা দিয়ে আবার সেকেন্ড ব্রেকেট দেয়। এটা কি ফাঁকা সেটের প্রতীক হতে পারে? না। যদি তুমি ফাঁকা সেটকে প্রকাশ করো হয় দুইটা খালি সেকেন্ড ব্রেকেট দিয়ে, অথবা এই ফাঁকা সেটের এই প্রতীক দিয়ে, দুইটা একসাথে ব্যবহার করলে সেটা কাটা যাবে। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে ভেনচিত্র। ভেনচিত্র শিখি। ভেনচিত্র জিনিসটা কি? ভেনচিত্র সম্পর্কে প্রথম ধারণা দেন
ভেন চিত্র সম্পর্কে প্রথম ধারণা দেন জন ভেন। প্রথম ধারণা কে দেন? জন ভেন। তার জন্ম 1834, মৃত 1923 সাল। জন ভেন প্রথম ভেন চিত্র সম্পর্কে আমাদের ধারণা দেন। তিনি এই যে আমরা বিভিন্ন ধরনের সেট আমরা লিখি, এই সেটকে তিনি বিভিন্ন চিত্রের সাহায্যে একে আমাদের বুঝিয়েছেন। এতে করে কি হচ্ছে, এ সেটের উপাদানগুলো 1 2 3, ঠিক আছে, এটাকে গাণিতিকভাবে প্রকাশ করার জন্য তিনি বিভিন্ন কি ব্যবহার করেছেন, চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করেছেন। যেমন কোনো সমতল মানে যে কোনো স্থানে আঁকা যায়। কি আঁকা যায়? হয় কোনো বৃত্ত, ধরো এরকম বৃত্ত, অথবা কোনো আয়ত, অথবা কোনো ত্রিভুজ ব্যবহার করা যায়। যেমন মনে করো এই সেটটাই বলি, ধরো এই সেটকে প্রকাশ করার জন্য আমরা একটা বৃত্তকে কল্পনা করতে পারি এবং এর উপাদানগুলো কি কি? 1 2 3। তাহলে এই বৃত্ত, এই সেটকে যদি একটা বৃত্ত চিন্তা করো, মানে একটা ঘর চিন্তা করো, তাহলে এর উপাদানগুলো কোথায় থাকবে? নিশ্চয়ই ভিতরে থাকবে। এই উপাদানগুলো আমরা প্রকাশ করতে পারি 1 2 এই যে 3 দিয়ে। তাহলে এই চিত্রের মাধ্যমে যে কোনো বিভিন্ন চিত্র বা ঘনবস্তু জ্যামিতিক চিত্রের সাহায্যে কোনো সেটকে প্রকাশ করার পদ্ধতিটাকে বলা হয় ভেন চিত্র। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো ভেন চিত্রটা কি। তোমাদের বইয়ে কিন্তু সুন্দর মতো আমার কথাগুলোই উল্লেখ আছে। তোমরা বইয়ের ভেতরটা ভালো মতো পড়লে আশা করি তোমরা বুঝবে, আমার এই কথাগুলি আরও ভালো মতো বুঝবে তোমরা। আমি তো জাস্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বইয়ে কিন্তু সংজ্ঞাসহ লেখা আছে। বইয়ের সব পেজ তোমরা পড়বে। আমি এই মুহূর্তে আছি পেজ নাম্বার 24। দেখো পেজ নাম্বার 24-এ ভেনচিত্র আছে, এর নিচে আছে উপসেট। এখন আমরা শিখব উপসেট কি। ক্লাস 8-এও কিন্তু তোমরা এগুলো শিখে আসছো, আবার তোমাদেরকে মনে করার জন্য বিষয়টা আবার দিচ্ছি। আবার এই বিষয়বস্তুগুলো আবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আবার এটা আমি তোমাদের বুঝাচ্ছি। উপসেট সম্পর্কে তোমাদের ধারণা আছে? বলতে পারো উপসেট কি? আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। উপসেট ইংলিশে কি বলছে? সাবসেট। উপসেট, উপসেটটা কি? মনে করো এ একটা সেট, এই সেটের উপাদানগুলো কি কি? 1 2 3, তাই না? আচ্ছা, এখন উপসেট তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে এই সেটের বিভিন্ন উপাদান নিয়ে আমরা কতগুলো সেট তৈরি করব। কি তৈরি করব? সেট তৈরি করব। তার মানে এই সেটের বিভিন্ন উপাদান নিয়ে যতগুলো সেট তৈরি করা যায়, ওই সেটগুলোকে একটা ওই সেটগুলোর প্রত্যেকটা সেটকে বলা হয় এ সেটের উপসেট। আবার বলছি তোমাদের সুবিধার জন্য, মনে করো এ সেটের উপাদান, এখানে উপাদানগুলো কি 1 2 3, 1 2 3 এই বিভিন্ন উপাদান নিয়ে আমি এখন দেখবে আমি কতগুলো সেট তৈরি করব। ওই প্রত্যেকটা সেটকে বলা হবে এ সেটের
উপসেট। ঠিক আছে, যেমন দেখো আমরা প্রথমে একটা একটা উপাদান নিয়ে সেট তৈরি করব। যেমন ওয়ানকে দিয়ে তো আমি একটা সেট তৈরি করতে পারি না? আচ্ছা, তারপরে দ্বিতীয় উপাদান কি? টু। শুধু টুকে নিয়ে একটা সেট তৈরি করা যায়, থ্রিকে নিয়ে একটা সেট তৈরি করা যায়, তাই না? মানে অর্থাৎ প্রথমে আমরা একটা একটা উপাদান নিয়ে আমরা একটা সেট তৈরি করলাম, তারপর কি করব? দুইটা দুইটা করে, যেমন একের সাথে দুই, 1,2, এক আর দুই, দুইটা উপাদান নিয়ে একটা সেট তৈরি করলাম। আবার একের সাথে থ্রি নিয়ে আর একটা সেট তৈরি করলাম। দেখো টু এর সাথেও কিন্তু কি থ্রি নিয়ে আর একটা সেট তৈরি করা যায়। আচ্ছা, প্রথমে আমরা একটা একটা করে উপাদান নিয়ে সেট তৈরি করলাম, তারপর দুইটা দুইটা উপাদান নিয়ে সেট তৈরি করলাম। এইবার দেখো তিনটা নিয়েও কিন্তু কি সেট তৈরি করা যায়, অর্থাৎ 1, 2, 3 নিয়েও কিন্তু কি আর একটা সেট তৈরি করা যায়। আচ্ছা, এই যে এই সেটের বিভিন্ন উপাদান নিয়ে দেখো আমরা কয়টা সেট তৈরি করলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ঠিক আছে, এই 7টা সেট এছাড়াও আর একটা জিনিস মনে রাখবে, ফাঁকা সেট। ফাঁকা সেটও কিন্তু কি এই সেট থেকে তৈরি করা যায়। মনে করো যে থ্রির পরে আর কোনো উপাদান নাই, তাহলে নাই সেটও কিন্তু কি এই সেটের একটা উপাদান হতে পারে। নাই সেট বলতে ফাঁকা সেট। তাহলে এই যে আমি এতগুলো সেট তৈরি করলাম, মোট 8টা সেট তৈরি করলাম, এই প্রত্যেকটা সেটকে আসলে বলা হয় এই সেটের উপসেট। যেমন ওয়ান সেট, এই ওয়ান নিয়ে যে সেট, এই সেটকে যদি তুমি একটা নাম দাও, মনে করো বি সেট, তাহলে এই বি সেটকে বলবো এ সেটের একটা উপসেট। আবার ধরো 1,2, 1,2, এটাও তো একটা সেট, এটার একটা নাম দাও। এই সি সেটে দেখো প্রত্যেকটা উপাদান এই সেটের মধ্যে আছে, তাই বি এই সি সেটকে কি বলা হয়? এ সেটের উপসেট। আবার আর একটা উদাহরণ দিই, যেমন ডি 1,3, দেখো তাহলে 1,3 এই সেটটা এই ডি সেটের এই উপাদানগুলো দেখো এ সেটের মধ্যে আছে না? হ্যাঁ আছে, তাহলে ডি সেটকেও কি বলা হয়? এ সেটের উপসেট। তাহলে এই যে আমি মুখে বলছি যে বি সেটের উপসেট এ, সি সেটের উপসেট এ, ডি সেটের উপসেট এ, এই যে বলছি যে উপসেট এ, এই যে যে আমার মুখে এই ভাষাটাকে আমি গণিতে কিভাবে প্রকাশ করব? দেখো বি বি ধরো বি এ সেটের উপসেট, এটা আমি কিভাবে লিখবো? বি উপসেটের চিহ্ন কি জানো? এই যে এরকম চিহ্ন দিবে আর নিচে একটা ইকুয়াল চিহ্নের মতো দাগ দিবে, এটাকে কি বলে? উপসেট। বি উপসেট এ, অর্থাৎ বি ইজ উপসেট অফ এ, ইংলিশে বলে বি ইজ সাবসেট অফ এ। বি ইজ, এটা দিয়ে সাবসেট চিহ্ন বোঝায়। এটাকে কি চিহ্ন বোঝায়? উপসেটের চিহ্ন। ঠিক আছে, বাংলায় পড়তে পারো বি এ সেটের উপসেট, অথবা ইংলিশে বলতে পারো বি ইজ সাবসেট অফ এ। বাংলায় কি, বাংলায় যদি পড়ো তাহলে কি লিখবো? বি এ সেটের, বি কমা এ, বি এ সেটের উপসেট। আর আরেকটা বলতে পারো ইংলিশে বি ইজ সাবসেট অফ এ, তাই না? বি কার সাবসেট? এ, বি এ সেটের সাবসেট অথবা বি এ সেটের উপসেট। ঠিক আছে, তাহলে এই এক কথা বলা যায় যে একটা সেটের সকল উপাদান
নিয়ে আমরা যদি বিভিন্ন সেট তৈরি করতে পারি, তাহলে ওই প্রত্যেকটা সেটকে বলা হয় প্রথম যে সেট, মানে মূল যে সেট, ওই সেটের উপসেট। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, হাতে আর বেশি সময় নেই, থাক। উপসেটটা সামনের ক্লাসে আমি শিখিয়ে দিব। উপসেট তো বোঝালামই, এখন আরেকটা আছে প্রকৃত উপসেট। এই প্রকৃত উপসেটটা সামনের ক্লাসে আমি আলোচনা করব। তো আজকের এই ক্লাসে আমরা কি কি শিখলাম? সেটের সংজ্ঞা শিখলাম, সেট প্রকাশের পদ্ধতি শিখলাম, এবং কয়েকটা সেট সম্পর্কে আমরা ধারণা নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এগুলোই তোমাদের বাড়ির কাজ থাকবে। আজকের ক্লাসে যা আমরা শিখেছি সেটা বই সুন্দর মতো পেজ নাম্বার 22 আর 24-এ উল্লেখ, 22, 23, 24 এই তিনটা পেজে উল্লেখ আছে। তোমরা বাসায় লাইন টু লাইন ভালো করে পড়বে এবং আমার লেকচারটা ফলো করবে। আশা করি তোমরা বুঝবে। আর এটা যদি ভালো করে না বুঝো, তাহলে অনুশীলনীর কোনো অঙ্কই তোমরা পারবে না। তো আজকে এই পর্যন্ত থাক। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।